দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, সেই অধ্যায়ের এর আগের দিন আমরা ল্যামার্কের মতবাদ সম্পর্কে জেনেছিলাম বা ল্যামার্কিজম সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব সেই ল্যামার্কের মতবাদের বিপক্ষের কিছু মতবাদ। তো তার আগে আমাদের জেনে নিতে হবে যে ল্যামার্কের মতবাদগুলো কি কি ছিল। ল্যামার্কের মতবাদ ছিল, প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিবেশের প্রভাব, তারপরে রয়েছে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, নতুন প্রজাতির উৎপত্তি। তো ল্যামার্কের মতবাদে ল্যামার্ক প্রথমে বলেছিলেন যে পরিবেশের উপর প্রভাব। পরিবেশের উপর প্রভাবে তিনি কি বলেছেন, কোনো একটা জীব যে পরিবেশে বসবাস করে সেই জীব সেই পরিবেশের বিভিন্ন ধরনের যে উপাদান রয়েছে, জল, আলো, বাতাস, মৃত্তিকা, সেখানকার পরিবেশের উপর ডিপেন্ড করে সেই জীবটা সেই পরিবেশের উপর নির্ভর করবে। অর্থাৎ সেই পরিবেশের যেরকম উপাদান থাকবে, তাপমাত্রা, আলো, মৃত্তিকা, জল, বাতাস, তার উপর নির্ভর করবে সেই জীবটি। তো এর বিপক্ষে আমরা বলতে পারি, অর্থাৎ এই যে পরিবেশের প্রভাবে তিনি যে বলেছিলেন, তো তার বিপক্ষে আমরা বলতে পারি যে এই পরিবেশের প্রভাবে জীব কি হচ্ছে, তার বিপক্ষে মতবাদ যদি বলা যায় তাহলে আমরা বলবো যে একটা স্থলচর প্রাণী ও চেষ্টা করলেও চাইলেও একটা জলচর প্রাণীর বৈশিষ্ট্য বা ক্যারেক্টার ধারণ করতে পারবে না। স্থলচর প্রাণী থেকে জলচর প্রাণীতে পরিণত হবে। যেমন জলচর প্রাণীদের জন্য সাঁতার কাটার জন্য হাঁসের ক্ষেত্রে যেমন লিপ্ত পথ, হাঁস কিন্তু স্থল চলাচল করে, এবার খাদ্যের সন্ধানে তাকে জলে যেতে হয়। এছাড়াও স্থলচর কিছু প্রাণী রয়েছে, বিভিন্ন ধরনের পাখি যেমন, তো তারা কিন্তু চাইলে জলচর যে প্রাণী রয়েছে তাদের বৈশিষ্ট্য অর্জন করতে পাবে না। তো সুতরাং আমরা বলতে পারি যে পরিবেশের প্রভাব, ল্যামার্কের এই মতবাদটি ভুল। এছাড়াও বলা যায় যে বিজ্ঞানী ওয়াইসম্যান বা তোমরা ভাইসম্যান বলতে পারো, ওয়াইসম্যান অর ভাইসম্যান, এই যে ওয়াইসম্যান অর ভাইসম্যান যে রয়েছে, তো বিজ্ঞানী ওয়াইসম্যান কি বলেছেন? বিজ্ঞানী ওয়াইসম্যান বলেছেন যে তিনি নিজেই প্রমাণ করেছিলেন যে ড্রোসোফিলা মাসিকে পরপর 60 জন ধরে একটা অন্ধকার ঘরের মধ্যে জনন ঘটানোর পরেও, সংকরায়ন ঘটানোর পরেও, ক্রস ঘটানোর পরেও একটা অন্ধ ড্রোসোফিলা মাসি সৃষ্টি হয়নি। তার মানে ল্যামার্ক যে বলেছিলেন যে পরিবেশের উপর নির্ভর করবে, তো সেই ড্রোসোফিলা মাসি অন্ধকার ঘরে থাকা সত্ত্বেও কিন্তু সে অন্ধ কখনো ড্রোসোফিলা মাসিকে জন্মাতে দেখেনি। তো এইখান থেকে বলা যায় ল্যামার্কের যে প্রথম মতবাদটি রয়েছে পরিবেশের উপর প্রভাব, সেটা সম্পূর্ণভাবে ভুল। দ্বিতীয় নম্বরে আমরা আসি অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। বিজ্ঞানী ল্যামার্ক বলেছিলেন যে কোনো একটা জীব যদি তার কোনো একটা অঙ্গের ব্যবহার বেশি করে তাহলে সেই অঙ্গের ধীরে ধীরে বৃদ্ধি ঘটবে, এবং কোনো জীব যদি তার কোনো অঙ্গের ব্যবহার ধীরে ধীরে কমাতে থাকে তাহলে সেই অঙ্গের ধীরে ধীরে বিলুপ্তি ঘটবে। তো আমরা এখান থেকে বলতে পারি যে এর বিপক্ষে যদি মতবাদ দেই তাহলে এখান থেকে আমরা বলতে পাবো যে অঙ্গের ব্যবহার, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড মিনিটে 70 থেকে 72 বার স্পন্দিত হচ্ছে। তো এতবার তাহলে অনবরত চলমান, তো একটা হৃৎপিণ্ড 24 ঘন্টায় অনবরত চলতেই থাকছে। কিন্তু সেক্ষেত্রে ল্যামার্ক যে বলেছিলেন যে কোনো অঙ্গের ব্যবহার বেশি করলে সেই অঙ্গের বৃদ্ধি ঘটবে, কিন্তু আমাদের হৃৎপিণ্ড তো বেড়ে যাচ্ছে না। তাহলে এইখান থেকেই আমরা বলতে পারবো যে অঙ্গের ব্যবহারে ল্যামার্ক যেটা বলেছিলেন সেটা সম্পূর্ণভাবে ভুল। অব্যবহারে ল্যামার্ক বলেছিলেন যে বিলুপ্ত হবে। বিলুপ্ত অর্থাৎ কোনো একটা অঙ্গ যদি ব্যবহার করে তাহলে সেই অঙ্গের বৃদ্ধি হয়, আর যদি কোনো একটা অঙ্গের ব্যবহার ধীরে ধীরে কমাতে থাকে সেটা বিলুপ্ত হয়। তো আমরা হৃৎপিণ্ডের উদাহরণ দিয়ে বুঝলাম যে হৃৎপিণ্ডের 24 ঘন্টায় অনবরত চলমান, তারপরেও হৃৎপিণ্ড কোনো রকম ভাবে
বৃদ্ধি হচ্ছে না, হৃৎপিণ্ডের কোনো রকম ভাবে বৃদ্ধি হচ্ছে না। তো সুতরাং বলতে পারি যে ল্যামার্কের দেওয়া দ্বিতীয় নম্বর যে মতবাদ অঙ্গের ব্যবহার অ্যান্ড অব্যবহার, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ অর্গান, তো সম্পূর্ণভাবে মিথ্যা। অর্জিত 3 নম্বর রয়েছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কি? ল্যামার্ক বলেছিলেন কোনো একটা জীব তার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত যে বৈশিষ্ট্য সেটা সহজেই ফিরি পেয়ে যাবে, সহজেই পেয়ে যাবে, যে ক্যারেক্টারগুলো সেগুলো পেয়ে যাবে। কিন্তু বিজ্ঞানী ওয়াইসম্যান আরো কি করেন, একটা বলছে 35 জনু ধরে একটা ইঁদুরের প্রজনন ঘটানোর পরেও লেজ কাটা ইঁদুর জন্মাতে দেখেননি। অর্থাৎ তিনি কি করেছিলেন? ওয়াইসম্যান লেজ কাটা ইঁদুরের মধ্যে প্রজনন ঘটিয়েছিলেন। এই যে লেজ কাটা ইঁদুরের মধ্যে যে প্রজনন ঘটিয়েছিলেন, তারপরেও 35 জনু ধরে এই প্রজনন ঘটানোর পরেও কোনো লেজ কাটা ইঁদুর জন্মাতে পারেনি। তার মানে ল্যামার্ক যে বলেছিলেন পূর্বপুরুষের যে বৈশিষ্ট্যগুলো থাকবে, উত্তর পুরুষে সেই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, ইঁদুরের পরীক্ষাটাই দেখে বলতে পারি, ওয়াইসম্যান যে ইঁদুরের পরীক্ষা করেছিলেন বা ভাইসম্যান যে ইঁদুরের পরীক্ষা করেছিলেন, এইখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে আমরা অতি সহজেই বলতে পারবো যে যেহেতু 35 জনু ধরে লেজ কাটা ইঁদুরের প্রজনন ঘটানোর পরেও কোনো লেজ কাটা ইঁদুর জন্মাতে দেখেননি তিনি, তো সুতরাং এইখান থেকে বলবো যে বংশ পরম্পরায় সমস্ত বৈশিষ্ট্য ফ্রি নাও পেতে পারে উত্তরাধিকার সূত্রে। ঠিক আছে, এরপরে দেখবো আমরা নতুন প্রজাতির উৎপত্তি। ল্যামার্ক বলেছিলেন যে এই যে কোনো একটা জীব তার পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বৈশিষ্ট্য ফ্রি পেয়ে যাবে, সেখান থেকে সেই পূর্বপুরুষ থেকে প্রাপ্ত যে জীবটা উত্তর পুরুষের যে বৈশিষ্ট্যগুলো চলে আসলো, সেখান থেকে উত্তর পুরুষ থেকে আবার নেক্সট মানে পরবর্তী উত্তর পুরুষে কি হবে? সেই বৈশিষ্ট্যগুলো এক্সট্রা কিছু সঞ্চিত হবে। এইভাবে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে ল্যামার্ক বলেছিলেন। তো আমরা দেখতে পেলাম যে ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে উদাহরণ এর আগের দিন আমরা বলেছিলাম। তাহলে পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার ও অব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এদের এই মতবাদগুলোর, ল্যামার্কের এই মতবাদগুলোর বিপক্ষে উদাহরণ দেওয়া হলো। এবার আমরা দেখব নয়া ল্যামার্কবাদ, একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে নয়া ল্যামার্কবাদ কি? নয়া ল্যামার্কবাদ হচ্ছে এই যে বিজ্ঞানী কোপ, তারপর হচ্ছে হার্বার্ট স্পেন্সার, হেকেল, স্মিথ, এই সব যে বিজ্ঞানী কি করেছেন, এই ল্যামার্কের যে মতবাদগুলো রয়েছে সেগুলোকে নতুন করে সংশ্লেষ করেছেন। কি করে? ল্যামার্কের যে মতবাদে আছে পরিবেশের প্রভাব, তো এনারা বলেছেন যে পরিবেশের প্রভাব অর্থাৎ কোন জীব পরিবেশের প্রভাব সম্পূর্ণভাবে নির্ভর করবে না, তবে কিছুটা হলেও নির্ভর করবে পরিবেশের উপর। এরপরে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারে বলেছেন যে কোনো অঙ্গ অর্থাৎ কোনো জীব যদি তার কোনো অঙ্গের ব্যবহার বেশি করেন তাহলে সেই অঙ্গ একটু সুগঠিত হবে, সবল সুগঠিত হবে। আর অব্যবহারে যে যদি কোনো জীব তার কোনো অঙ্গের ব্যবহার ঠিকঠাক না করে তাহলে সেটা বিলুপ্ত হবে। সেটা কোপ, স্পেন্সার, হেকেল এবং স্মিথ এরা বলেছিলেন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অর্থাৎ কিছু বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য না, কিছু বৈশিষ্ট্য নেক্সট জেনারেশনে মানে উত্তরাধিকার সূত্রে, পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে পরবর্তী যে জীব জন্মাবে সেখানে কিছুটা হলেও বৈশিষ্ট্য সঞ্চারিত হবে, সম্পূর্ণ বৈশিষ্ট্য সঞ্চারিত হবে না। এই যে ল্যামার্কের মতবাদের কিছু সংশোধন, কিছু ত্রুটি সংশোধন কারা করেছিলেন? কোপ, স্পেন্সার, হেকেল এবং স্মিথ, এছাড়াও আছেন কিছু বিজ্ঞানী। তো এনারা যে ল্যামার্কের মতবাদকে একটু সংশ্লেষ করে মানে একটু নতুন করে তৈরি করেছেন, যার জন্য
এই যে ল্যামার্কের মতবাদের ত্রুটিগুলো একটু সংশ্লেষ করার জন্য একে নয়া ল্যামার্কবাদ বা নয়া ল্যামার্কিজম বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদ নিয়ে। ঠিক সেম ভাবে জৈব অভিব্যক্তি সংক্রান্ত ডারউইন অর্থাৎ চার্লস ডারউইন তিনিও ব্যাখ্যা করেছিলেন। চলো দেখা যাক নেক্সট ক্লাস আমরা ডারউইন জৈব অভিব্যক্তি সংক্রান্ত কি মতবাদ পেশ করেছেন সেটা নিয়ে জানবো। থ্যাংক ইউ।